বাংলাদেশে থাকা মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াস মিয়ারসি সোয়েমার্নোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের সামনে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিবেশী দেশ মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে এসে 5 লাখের বেশি মানুষ গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোয়েমার্নো। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন। রোহিঙ্গাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও বাংলাদেশে তাদের অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে এসে তিনি একথা বলেন। রোহিঙ্গাদের যে পুশিং, এটার আমরা প্রতিবাদ করেছি, এখনো করব। আমাদের দেশ এত এক্সোডাস এবং এত ইনফ্লাক্স রেফিউজি, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের ওই অঞ্চলে অলরেডি একটা ভারসাম্যহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বস্তরে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমাদের ফরেন অফিস অলরেডি যোগাযোগ হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আহ্বান জানিয়েছেন। সে ব্যাপারেও দরজা কূটনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবেলার প্রয়াস আছে, প্রয়াস অব্যাহত রয়েছে। অন্যদিকে রোহিঙ্গাদের সংকট সমাধানে বর্তমান সরকার ব্যর্থ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রধানমন্ত্রীকে অবশ্যই তাঁর পদ থেকে সরে যেতেই হবে। একই সাথে নির্বাচনের আগে ভেঙে দিতে হবে সংসদ। এদেশের মানুষ কখনো স্বৈরতন্ত্রকে গ্রহণ করেনি উল্লেখ করে তিনি বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। হঠাৎ করে জঙ্গি ইস্যু চলে আসাকে ফখরুল দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত হিসেবে দেখছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারকে জাতিসংঘের সহযোগিতা চাওয়ার আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল। এই বিষয়ে সরকার এখন পর্যন্ত তার ভূমিকা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজকে রোহিঙ্গারা যারা, সে যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, তারা মানুষ তো। নারী শিশু নিয়ে কিভাবে আসছে আপনি চিন্তা, ছবি দেখলে আপনার নিজেদেরকে সামনে রাখা যায় না। তাদেরকে আজকে আমরা জায়গা পর্যন্ত দিচ্ছি না। উচিত অবিলম্বে মিয়ানমার সরকারকে বলা যে তুমি এগুলো বন্ধ করো এবং রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করো, অন্যথায় জাতিসংঘে বাংলাদেশ সরকারেরই এই বিষয়টা তোলা উচিত অবিলম্বে, দেরি না করে। এদিকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে আগামীকাল ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। বিষয়টি নিশ্চিত করে তুর্কি গণমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ বলেছে, বুধবার গভীর রাতে ঢাকা পৌঁছবেন তিনি। সেখান থেকে সরাসরি তাঁর কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। হুররিয়াত ডেইলি নিউজ জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে আর্থিক সহযোগিতার প্রস্তাব করবে তুর্কি সরকার। এর আগে ঈদের দিন রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে টেলিফোনে আলাপ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ওই একই ইস্যুতে এই মুহূর্তে ঢাকায় আছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদি। প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিনে সংখ্যা ছাড়িয়েছে লাখেরও বেশি। সরকারিভাবে এখনই তাদের নিবন্ধন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আজ ইয়ারা আরখানা রোহিঙ্গা মুসলমান জোন নেকি আছে হুন মগর নির্যাতন জুলুমি ফুরা দিয়া মারাত দরিয়া দেরমা বার্মা তাইনে ফারন দ্বারা এখন এবং বাংলাদেশ মাঝে আইজাগো হয়েছে। রাখাইন রাজ্যে সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের উপর অমানসিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন এভাবেই। কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এসেছেন তারা। মিয়ানমার থেকে আসা এসব রোহিঙ্গাদের সঙ্গে ভাষার মিল থাকায় স্থানীয়দের মাঝে সহজেই মিশে যাচ্ছে এসব রোহিঙ্গারা। এখনই UNHCR এর মাধ্যমে এদের নিবন্ধন করা ও পরিসংখ্যান রাখা না হলে পরে এদের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। যাদের আত্মীয় স্বজন আছে তারা সরাসরি বিভিন্ন টাউন অঞ্চলে
গ্রাম অঞ্চলে ঢুকে যাচ্ছে, মিশে যাচ্ছে, যেগুলি কি পরে ইন্টিগ্রেট করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশে অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে সচেষ্ট রয়েছে প্রশাসন। নিরাপত্তার যত্ন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিনষ্ট না করতে পারে, নষ্ট না করতে পারে, সেই জন্য আমাদের মোবাইল টহল পার্টি বৃদ্ধি করা হয়েছে। বিগত দিনে যা ছিল তার চাইতে অনেক বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়ার বালুখালীতে থাকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে বালুখালীতে বন বিভাগের 50 একর জমি বরাদ্দ দেওয়া হয় 6 মাস আগে। এরই মাঝে কয়েক হাজার রোহিঙ্গা সেখানে আছে। নতুন করে যারা আসছে তাদেরও এখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ। নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশেপাশে থাকতে বলা হয়েছে, তবে অন্য কোথাও থাকলে তাদের উচ্ছেদ করা হবে। কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় আজ ভোরে 2678 জন রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার জানান, অনুপ্রবেশের চেষ্টাকারীদের অধিকাংশই নারী ও শিশু। আজ ভোর থেকে দুপুর পর্যন্ত নাফ নদীর কাঞ্চনপাড়া, ঝিমংখালী, উলুবনিয়া, খাড়াংখালী ও লম্বা বিল পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা রোহিঙ্গারা নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তাদের ঠেকাতে বিজিবি সদস্যরা সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছেন। গত 24 আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে 30টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার অভিযোগ তুলে তাদের ওপর নতুন করে দমন-পীড়ন শুরু করে মিয়ানমার কর্তৃপক্ষ। রাখাইনের সেনা অভিযান থেকে বাঁচতে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকারী জাহাজ দ্য ফিনিক্স। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীদের উদ্ধারে নিয়োজিত দ্য মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন নামের সংস্থার পক্ষ থেকে জাহাজটি পাঠানো হয়েছে। বিবিসি জানায়, দ্য ফিনিক্স নামের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এতদিন সংস্থাটি অন্তত 40,000 অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে। দ্য মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন 2014 থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারের কাজ করে আসছে। এতদিন তারা মূলত লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে এসেছে। মাল্টা থেকে সংস্থাটি তাদের উদ্ধারকারী জাহাজকে পাঠাচ্ছে বঙ্গোপসাগরে। উদ্দেশ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের বাঁচানো। আরো খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগে আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এর চ্যান্সেলর। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে যথাযথ বিধিবিধান মেনে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন। ভিসি নিয়োগ প্যানেল আদালতে স্থগিত করার পরও নতুন ভিসি নিয়োগ করার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি। মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ শূন্য হয়েছে, তা আইনি ক্ষমতা বলে তিনি একজন অধ্যাপককে সেই পদে নিয়োগ দিচ্ছেন। আইনের পাশ করে এই ক্ষমতা দিছে যে তিনি এখানে নিয়োগ দিবেন, তিনি সেটা প্রয়োগ করছেন। এখানে এর চেয়ে আর বড় আইন প্রয়োগ করা কেউ হইতে। মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং আইন প্রণেতা হিসাবে সর্বোচ্চ পার্লামেন্ট, সেই আইনে বিধান অনুসারে তিনি নিয়োগ দিচ্ছেন। এখানে আমরা আর তো কোনো ব্যত্যয় দেখি না, কোনো এরকম কোনো কিছু আমাদেরকে বলে নাই যে এর মধ্যে কোনো ব্যত্যয় আছে। দর্শক, আজ বিকেলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক হয়েছে, সে বৈঠকের বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে হোটেল সোনারগাঁয়ে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিং এ। On the situation on the ground and the challenges that are facing in the ground. So we discuss it in depth again about the situation on the ground. Colleague, to conclude, this humanitarian crisis shall be ended. I want to repeat, this humanitarian crisis shall be ended, and Indonesia is ready to contribute. I thank you very much. গতকালকে থেকে যখন এখানে অভিযান পরিচালনা করা হয়েছিল, সেই অভিযান পরিচালনা করার পরপরই কিন্তু এই ভবনটি এবং এর আশপাশের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ, পানি এবং গ্যাসের যে সংযোগগুলো ছিল সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশের বেশ কিছু ভবনে কিন্তু এখনো বাতি নেই এবং ওই যেই ভবনটিতে আসলে জঙ্গি আব্দুল্লাহ এই মুহূর্তে অবস্থান করছেন, সেই ভবনের ভবনের আশপাশের যে
23টি ফ্ল্যাট রয়েছে সেই 23টি ফ্ল্যাট থেকে সব বাসিন্দাদেরকে সরিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটিকে মূলত গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে তাকে জীবিতভাবে উদ্ধার করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং তারই অংশ হিসেবে এখনো কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে প্রায় 20 ঘন্টার মতো হতে চলেছে এই অভিযানের এবং এখনো পর্যন্ত কিন্তু জঙ্গি যারা রয়েছেন তারা আত্মসমর্পণ করেননি এবং আমরা যতটুকু জানতে পেরেছি র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে এর আগেও যখন জঙ্গিরা আত্মসমর্পণ করে সে সময় কিন্তু তারা অনেক ক্ষেত্রে আত্মঘাতী হয় এবং তারা পুলিশের সামনে এসে তারা আত্মঘাতী হয় কেননা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে তারা কোনো ক্ষতি করতে পারে তো সে ধরনের চিন্তা বা সে ধরনের কোনো ঘটনা যদি যেন না ঘটতে পারে এবং সেক্ষেত্রে ধ্বংসাত্মক কোনো কিছু যেন তারা করতে না পারে সে ব্যাপারেও র্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে তো এখনো পর্যন্ত তারা আত্মসমর্পণ করেনি আত্মসমর্পণ করলেই আমরা এই বিষয়টি আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারব